তবে সবারই আলোচনার বিষয় যে এই আন্দোলনের সবচেয়ে ট্যালেন্টেড পোলাটার নাম হচ্ছে সার্জিস আলম। কেন আসলে সার্জিস আলমকে এই কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হলো না? দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি ভালো আছেন। দর্শক, সবাই একটা জিনিস হয়তোবা খেয়াল করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বা যে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিল, এই ছেলেটিকে দেখতে পারছেন, নাম সার্জিস আলম। সে কিন্তু এই যে নতুন মন্ত্রিত্বের যে পদটা সে কিন্তু পায়নি, তার আর দুইজন সহকর্মী কিন্তু পেয়েছে। এখন সবাই তাকে প্রশ্ন করছে যে কেন তুমি গিলা না? তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তার না যাওয়ার ভিতর যে বড় একটা কারণ আছে সেটা সে এবার জানিয়ে দিল। দর্শক, এবার জামাত বিএনপির হয়তোবা খানা শেষ হয়ে যাচ্ছে। জামাত বিএনপি হয়তোবা তাদের পার্টি ঘুঁটি গুছাবে এমনটাই মনে হচ্ছে তাদের বক্তব্য শুনে। দর্শক, যে কারণে বাদ গেল সার্জিস সেটা আমরা দেখব। সামনে বিশাল চমক আসছে তাদের। যে তারা নতুন করে জনশক্তি একটা নাগরিক শক্তি নামক একটা দল গঠন করবে। আর ইতিমধ্যে সার্জিসের কালকে রাত ৯টার দিকে তারা ঘোষণা দিয়েছে যে প্রতিটা পাড়ায় মহল্লায় তাদের সংস্থা তৈরি করতে, সংগঠন তৈরি করতে। যে পরবর্তীতে যে একটা নির্বাচন হবে সেখানে তারা অংশগ্রহণ করবে এবং তারা জনগণের ভোট নিয়ে তারা নির্বাচনে হবে। আর ভাবা যাচ্ছে যে সেখানে প্রধানমন্ত্রীর পদ পেতে পারেন সার্জিস আলম। তো দর্শক, এ বিষয়ে বিস্তারিত আমরা দেখে নেব আমাদের নাঈম ভাইয়ের কাছ থেকে। সকলের প্রিয় ব্যক্তি তিনি কি বলেছেন সেটা আমরা দেখব। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। গতকালকে আমি আমাদের দুইজন সমন্বয়কের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে একটা আমাদের কি বলে যে একটা কথা খেয়াল হয়ে গেল। হজরত ইউসুফ আলাইসাল্লামকে তার ৭ ভাই হত্যা করার উদ্দেশ্যে একটা কূপে ফেলে দিয়েছিলেন। সেই কূপ থেকেই তাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজা বানিয়ে দিয়েছিলেন। কথাটা কেন বললাম? আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ, আসিফ, তারপর আরও যারা আছে তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল। তখনও তারা জানতো না এই ডিবি অফিসের অন্ধকার কালো কুঠুরি তাদেরকে নতুন একটা জায়গা নিয়ে আসবে। আপনি ভাবতে পারেন আজকে আসিফ অথবা আমাদের নাহিদ যখন ঘুরছে তার পিছনে প্রটোকল আছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ গর্বে ভোগ ভরে গেছে সত্যি। তবে সবারই আলোচনার বিষয় যে এই আন্দোলনের সবচেয়ে ট্যালেন্টেড পোলাটার নাম হচ্ছে সার্জিস আলম। কেন আসলে সার্জিস আলমকে এই কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রাখা হলো না? আপনি যদি দেখেন কথাবার্তা, চিন্তা ভাবনা, মেধা, মননশীলতায় প্রত্যেকটা মানুষকে টাচ করে গেছে সার্জিস আলম। প্রশ্ন আপনার মনে, আমি আপনাকে বলছি কি ঘটতে যাচ্ছে। দর্শক, আগে একটু পরিচয়টা দেই। পঞ্চগড়ের কারা আছেন? সার্জিস আলমের বাড়ি হচ্ছে পঞ্চগড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখুর মেধাবী ছাত্র। আর এই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব যেই কয়েকটা ছেলে নিয়েছে তার মধ্যে সে কিন্তু অন্যতম। এবার আসেন কেন তাকে আসলে মানে এই গ্রুপটাতে নেওয়া হয় নাই। একটা মহা মাস্টার প্ল্যান চলছে। মাস্টার প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের বেশ কয়েকটা কথা আপনি যদি শুনে থাকেন, পাশাপাশি আসিফ নজরুল স্যারের বেশ কয়েকটা কথা যদি শুনে থাকেন, সেখানে একটা ইঙ্গিত ছিল যে একটা তৃতীয় শক্তি, ইয়েস, সার্জিস ইজ দ্য হেয়ার অফ দ্য থার্ড পার্টি। আগামীতে একটা নতুন রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, আর এই রাজনৈতিক দলটা গঠন করার জন্য একটা লম্বা সময়ও কিন্তু পেতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটা। আর সেখানে নাহিদ সে কথা বলতে পারে মোটামুটি লেভেলে, অনেক টর্চার সহ্য করেছে। আসিফ মাহমুদ লিখতে পারে ভালো, কিন্তু সার্জিস অ্যাজ এ স্পিকার সে একজন ভালো বিতার্কিক। তার যে প্রজ্ঞা, তার যে মেধা, এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাজনীতিতে। বেসিক্যালি একটা নতুন রাজনৈতিক দল আপনারা দেখবেন যে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। তবে এই রাজনৈতিক দলগুলা আমরা যাদেরকে চিনি, আমিও যা একটা দলের কর্মী, আপনিও কর্মী, তাদের মতন না। এটা হবে ভিন্ন রকমের একটা রাজনৈতিক দল। এখন সেই রাজনৈতিক দলটাকে লিড করা, নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু আলাদা জিনিস। সরকারের উপদেষ্টা পদে বৈশা ওইখানে হচ্ছে কথা বলা, কিন্তু একটা দলের হেড হওয়া এটা কিন্তু খুবই মেধাবী বা খুবই মেধাসম্পন্ন মানুষের কাজ দরকার। তো সার্জিস অ্যাজ অ লিডার, এ যে কি বলা হয় যে টিমের মেইন, এই জায়গাগুলো থেকে সার্জিস আলমকে বেসিক্যালি আপকামিং যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান ঘটতে যাচ্ছে সেই টিমটারই হেড হচ্ছে সার্জিস।
এখন অনেকেই মনে করছেন যে ভাই বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দলের দরকার কি, বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি বা জামাতের ফ্যান ফলোয়ার আছি তারা ভাবছি, অনেকে তো আশা হতো, বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মীরা শতভাগ আশা হতো যে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না। আবার অনেক কর্মী যারা মনে করেন যে দল করি ঠিক আছে ভাই, কিন্তু একটা সুন্দর সুস্থ বাংলাদেশ চাই, আমার ভাই তোমার ভাই এই ভাই সেই ভাই ডায়লগ চাই না, তারা কিন্তু আপনার নতুন একটা শক্তিকে সামনে দেখতে চায়। পাশাপাশি আপনার এই তত্ত্বাবধায়ক যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা আসছে, সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন তৃতীয় শক্তি আসলে আমি তো এখানে কোনো খারাপ কিছু দেখি না। মানুষ ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে, যেটা গত 53 বছরে যে সরকার ছিল যারা যতটুকু পারছে ততটুকুই নির্বাচন কমিশনকে ম্যানিপুলেট করছে, কালো টাকার খেলা খেলছে। যারা দলের যোগ্য উত্তরসূরি, দলের যারা সর্বজন নন্দিত এলাকাতে জনপ্রিয় মানুষগুলা, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, গত 53 বছর অনেকেই তাদের এলাকাতে মনোনয়নটা পায়নি। আর যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপি নামক দলগুলা গত 15 বছরে মোটামুটি রাজনীতির মাঠে ওই পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে। এখন কেন আসলে ভয়? আমার কাছে মনে হয় যে মাঠে একটা তৃতীয় শক্তি থাকলে আরও ভালো। এই সরকার সুস্থ একটা নির্বাচন দিবে, এই দলটাকে গ্রো আপ করার সুযোগ দিবে। আর এই দলটা যেহেতু কোনো পরিবারতান্ত্রিক দল না, বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে দুইটা রাজনৈতিক দল পরিবারকে কেন্দ্র করে। আপনি ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো উন্নত একটাই কারণ, পরিবারতান্ত্রিক দল নাই। আপনি ভারতে দেখেন পরিবারতান্ত্রিক দল ছিল, কংগ্রেসকে ঠেলা দিয়ে বিজেপি কেন উঠছে? কারণ বিজেপিও কিন্তু পরিবারতান্ত্রিক দল না। মোদি একজন চায় দোকানদার থেকে প্রধানমন্ত্রী হয়েছে, এগুলো কিন্তু একটা সিস্টেম আছে। সো বাংলাদেশও নতুন একটা ফেডারেল সিস্টেম, প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের টিম তৈরি করবে। সেই টিমে থাকবে কে? সেই টিমে থাকবে ছাত্ররা। আর এমপি ইলেকশানে আগে যে ক্রাইটেরিয়াটা ছিল 25 বছর না হলে আপনি এমপি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারতেন না, সেইখানে আপনি যদি দেখবেন এই সরকারের আরেকজন প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তিনি কিন্তু বলছিলেন যে একটা ছেলে 18 বছরে ভোট দিতে পারে, তাহলে 25 বছরে সে কেন গিয়া সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে? সংবিধানকে পরিবর্তন করা হবে, এটাকে 20-এ আনা হবে। এখন 20-এ আনলে ইউনিভার্সিটিতে পড়ুয়া যে কোনো ছাত্র, সে যদি তার এলাকাতে ভালো কাজ করে, মানুষ তাকে ট্রাস্ট করে, তাকে ভোট দেওয়ার জন্য সুযোগ হবে। আমি মনে করি এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। বাংলাদেশে আমরা যে জয় দলের ফ্যান ফলোয়ার হই না কেন, আমরাও চাই আমাদের দল থেকে একটা যোগ্য, সৎ, মেধাবী নেতৃত্ব বের হয়ে আসুক। ওই অমুক ভাই আছে, তার নেতাকর্মীরা প্রিয় অভিভাবক লেখা লেখা ধান্দাবাজি করবে, এলাকাতে সিন্ডিকেট করবে, ছিনতাই করবে, জিবি আদায় করবে, দোকান থেকে চাঁদাবাজি করবে, টেন্ডার ড্রপ করবে। দ্যাটস নট পলিটিক্স। 53 বছরে আমরা এগুলাতে আটকাইছিলাম। নতুন শক্তি আসুক, দেন কম্পিটিশনটা সেই হবে। মানুষেরা তো অপশনে ছিল দুইটা, জামাত এককভাবে নির্বাচন করতে পারে না বিএনপির সাথে, আর আওয়ামী লীগের মতন ওই 14 দলের অস্তিত্ব নাই, নেতা ছাড়া কোনো কর্মী নাই। এগুলো সিস্টেম দিয়ে কেউ একটা দুইটা সিট ভাগে নিয়ে বাংলাদেশ আজকে এই জায়গাতে নিয়ে আসছে। যারা লুটপাট করছে সবাই, এটাই কিন্তু বাস্তবতা। আমরা এই কথাগুলো বলার জন্য ভিতরে সততা থাকতে হবে। দল করি তার মানে যে দল কানা। শুধুমাত্র এই তৃতীয় দলকে তারাই পছন্দ করছে না যারা মনে করতেছে এটা এমন একটা শক্তি যেটা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বিএনপিকে টেক্কা দিবে। তো দেখ না, সমস্যা কি? আমাদের দল থেকেও ভালো মেধাবী নেতৃত্ব আছে না, হাজার হাজার আছে, তারাও বের হয়ে আসবে টেক্কা দেওয়ার জন্য। ওই পুরানা বুড়া লাবুর সাবুর ক্ষমতায় নাই, 15 বছর পরে আবার আসছে, ওই নেতার অনুসারীরা সামনে আসবে, ওই নেতারা আসবে, তাদের ভাতিজারা ক্ষমতায় বসবে। এই জায়গাগুলো থেকে একটা টার্নিং পয়েন্ট আসছে ইনশাল্লাহ। তো দেখা যাক, আমরাও চাই একটা নতুন দল আসুক। আমাদের দলগুলো তথাকথিত সেই রাজনীতি, নেতার ছেলে নেতা, নেতার ভাতিজা নেতা, আর আমজনতা কর্মী মার খাবে, গুলি খাবে, নেতারা ভাইগা যাবে, এই রাজনীতিতে পরিবর্তন আসুক। বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যে হাজার হাজার মেধাবী আছে, তবে এরা সামনে আসতে পারে না। এদেরকে দিয়ে গুন্ডামি পান্ডামি করানো হয়, টেন্ডারবাজি করানো হয়। আর ওই যে একজন হয়েছে 5 টার্ম 7 টার্ম, মরার আগ পর্যন্ত চেয়ার ছাড়ে না, এরপর আবার তার বংশীয় পৈতৃক যারা আছে এরা এটারে জেনারেশন টু জেনারেশন পিক আপ করে। আপনি দেখেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, 99% এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এদের নাতি পতি, এরা ছেলে বাপ ভাই বোন ভাতিজা, এরাই সিস্টেমটারে গিল্লা খাইয়া সারা বাংলাদেশে রাজনীতির সৌন্দর্যটারে নষ্ট করে দিছে। লুটপাটে ব্যস্ত হয়েছিলাম আমরা সবাই সেইখানে। তো প্রিয় দর্শক, দেখলেন নাইম ভাইয়ের মুখ থেকে খুব সুন্দর একটি বিশ্লেষণ। দর্শক,
নাঈম সাহেবের বক্তব্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং তিনি যে তথ্যটা তুলে ধরলেন, সেই তথ্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের এখনই জানান কমেন্টের মাধ্যমে। দর্শক, যে কারণে সাজেদ আলম বাদ গিয়েছিল অবশ্যই দেখলেন। পাশাপাশি সামনে যে বিশাল চমকটা আসছে সেটাও হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। তো কথা আর নয়, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এ বিষয়ে আপনাদের মন্তব্যটা আমরা বিশেষ করে চাই। অবশ্যই আপনাদের মন্তব্যটা করে যাবেন।